স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি ক্লাস 10 এর চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির কয়েকটা টপিক কভার করব। তো একদম বেসিক জিনিস আজকের ক্লাসে থাকছে, তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আজকে যে টপিকগুলো আমি কভার করব এই ক্লাসে সেগুলো হচ্ছে, প্রথমেই থাকছে তড়িৎ আধান। তড়িৎ আধান সম্পর্কে জানবো, তারপরে জানবো কুলম্বের সূত্র, তারপরে দেখবো তড়িৎ বিভব ও বিভব প্রভেদ, আর সর্বশেষ জানবো তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে। তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। বেশ, প্রথমেই রয়েছে তড়িৎ আধান কি বা ইলেকট্রিক চার্জ কি। এই বিষয়টা, তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ, এই বিষয়টা জানার আগে তোমাদের আমি একটা এক্সাম্পল বা উদাহরণ দিই। যে শীতকালে যখন চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো হয়, মানে চুল আঁচড়ানো হয়, ওই চুল আঁচড়ানোর পর চিরুনিটাকে যদি ছোট ছোট টুকরো করা কিছু কাগজের টুকরোর কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে দেখবে ওই চিরুনিটা ওই ছোট ছোট কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। ঠিক আছে? তো এই যে ঘটনাটা ঘটছে, এটার কারণ কি তোমরা কেউ জানো? এটার যে কারণ সেটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। ঠিক আছে? তো এইবার দেখো, এই যে চিরুনি দিয়ে যখন মাথা আঁচড়ানো হচ্ছে বা চুল আঁচড়ানো হচ্ছে, তখন কি হচ্ছে, এখানে কি বল কাজ করছে? ঘর্ষণ বলও কাজ করছে। তো এই ঘর্ষণের ফলে কি হচ্ছে না, ওই চিরুনিটা কিন্তু ওই হালকা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। তার মানে ঘর্ষণের ফলে কোনো বস্তু যদি কোনো একটা অপর কোনো হালকা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণের ক্ষমতা লাভ করে, তাহলে সেটাকে আমরা বলবো তড়িৎগ্রস্ত অবস্থা। বোঝা গেল তড়িৎগ্রস্ত অবস্থা কি? তাহলে এটা হলো তড়িৎগ্রস্ত অবস্থা। এইবার জানবো যে তড়িৎ আধানটা কি। আগে আমি যেটা বলছি তোমরা প্রত্যেকে মন দিয়ে শুনবে, তারপর আমি লেখাটায় আসছি। তো দেখো, তড়িৎ আধান হচ্ছে এই যে ঘর্ষণ হচ্ছে, চিরুনি দিয়ে যখন চুল আঁচড়ানো হচ্ছে, ঘর্ষণ তো হচ্ছে। এই ঘর্ষণের ফলে কি হয় না, এমন কিছু পরিবর্তন হচ্ছে ওই চিরুনিটার মধ্যে, তাই তো, যার ফলে সেটা ওই হালকা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে পারছে। এই যে পরিবর্তনটা ঘটছে, এই পরিবর্তনের প্রধান কারণই হচ্ছে তড়িৎ আধান তৈরি। ঠিক আছে? তো এই তড়িৎ আধানকে যদি আমি একটু ভালো ভাষায় গুছিয়ে বলতে চাই, তাহলে কি বলবো? দেখো, এখানে রয়েছে তড়িৎ আধান হলো বস্তুর এমন এক ভৌত অবস্থা বা ভৌত ধর্ম, যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর উপর বল প্রয়োগ করছে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে বল প্রয়োগ করছে। তাহলে তড়িৎ আধান হচ্ছে এমন একটা ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বস্তুর উপর বল প্রয়োগ করে। ঠিক আছে? তাহলে দেখো, নেক্সট লাইনটা কি বলছে, দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে বস্তু দুটিতে দুটি বিপরীত প্রকৃতির আধানের সৃষ্টি হচ্ছে বা উৎপত্তি ঘটছে। ঠিক আছে? এবারে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, নামটা ভালোভাবে দেখবে, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এই দুই বিপরীত জাতীয় আধানকে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান নাম দিয়ে থাকে। তো যে পয়েন্টগুলো বললাম তোমরা এগুলো একটু ভালো করে নোটিস করবে। দেখো তাহলে কি বললাম, যে তড়িৎ আধান কি বললাম। এবার এই তড়িৎ আধান কয় প্রকার হতে পারে? দুই প্রকার। কে নামকরণ করেন? বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তিনি দুই প্রকার আধানের নামকরণ করেন। তো একটা হচ্ছে ধনাত্মক আধান, আর একটা হচ্ছে ঋণাত্মক আধান। এইবার বিষয়টা হচ্ছে সমজাতীয় আধান। ঠিক আছে? সমজাতীয় আধান মানে দুটো বস্তুই যদি ধনাত্মক হয় বা দুটো বস্তুই যদি ঋণাত্মক হয়, তারা পরস্পরকে বিকর্ষণ করবে, মানে পরস্পর বিকর্ষিত হবে। আর যদি তারা মানে ডিফারেন্ট হয়, তাদের
আধানটা, মানে একজন হচ্ছে ধনাত্মক তড়িৎ আধানগ্রস্ত আর একজন হচ্ছে ঋণাত্মক, তাহলে তাদের মধ্যে কিন্তু আকর্ষণ বল ক্রিয়া করবে। বোঝা গেল এটুকু? বেশ, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা একটু পজ করে ভিডিওটা দেখে নেবে। তো আমি এরপরে নেক্সট টপিকে যাচ্ছি। তো নেক্সট রয়েছে, নেক্সট টপিক আমাদের এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কুলম্বের সূত্র। ঠিক আছে, এই কুলম্বের সূত্র এটা কিন্তু এক্সাম পারপাসেও খুব ইম্পর্টেন্ট। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে কিন্তু শুনবে। তাহলে এই কুলম্বটা, ঠিক আছে, এটা কিসের ওপর রয়েছে? দেখো, বিজ্ঞানী চার্লস কুলম্ব, তো ওনার নাম অনুসারেই এই সূত্রটা হয়েছে, কুলম্বের সূত্র। তো বিজ্ঞানী চার্লস কুলম্ব দুটি স্থির বিন্দু আধানের পারস্পরিক বল সংক্রান্ত একটা সূত্র প্রকাশ করেন। তো সেটাই হচ্ছে এই কুলম্বের সূত্র। ঠিক আছে, তো এই কুলম্বের সূত্রটা কি আগে বলবো, তোমরা একটু ছবিটা নোটিস করবে। এ দেখো, এখানে যে ছবিটা রয়েছে, এই যে ছবিটা, ঠিক আছে, এই ছবিটাই তোমরা খেয়াল করো যে প্রথমে রয়েছে Q1 একটা বিন্দু আধান এবং Q2 আর একটা বিন্দু আধান। Q1 কোথায় রয়েছে? A বিন্দুতে, Q2 রয়েছে B বিন্দুতে। ঠিক আছে, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কত? R। আর ডিস্টেন্সে তারা একে অপরের থেকে যে দূরত্বে রয়েছে সেটা হচ্ছে R দূরত্বে রয়েছে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? এবার কুলম্বের সূত্র অনুযায়ী কি রয়েছে যে এই যে দুটি বিন্দু আধান রয়েছে, স্থির বিন্দু আধান, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের, যে আধান দুটির যে মান রয়েছে একটা Q1 এবং Q2, তাদের মানের গুণফলের সমানুপাতিক। আগে তোমরা ভালো করে এটা শোনো। এবং আধান দুটির যে দূরত্ব যেটা রয়েছে R, এর মানে যে আধান দুটির মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব রয়েছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে আমি একটা স্লাইড অ্যাড করি, সেখানে আমি লিখে একটু বলি। তাহলে কুলম্বের সূত্রানুযায়ী কি বলেছে যে যে বিন্দু আধান দুটির মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল যেটাই থাকুক না কেন, সেই আধান দুটির বিকর্ষণ বলের যে মানটা সেটা হচ্ছে আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। তাই তো, তার মানে এরকম আমি বলতে পারি যে F সমান কি বলা যেতে পারে? Q1, সরি সমানুপাতিক বলেছে, তার মানে প্রপোর্শনাল দিয়ে দেব আমি, প্রপোর্শনাল Q1 Q2 এদের সমানুপাতিক বলেছে, সরল সমানুপাতে রয়েছে, তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন আমি দিতে পারি। নেক্সট কি বলছে? বলছে যে এদের মধ্যে যে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা, সেটা কি হচ্ছে না, ওই যে তাদের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব রয়েছে, দেখো এই যে দেখালাম, এই যে মধ্যবর্তী দূরত্ব রয়েছে কত? R রয়েছে। ঠিক আছে, এই R, এই R বা তাদের বিন্দু আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে লিখতে পারি F proportional to 1/r square। এটা 2 নম্বরে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস তো মানে বোঝা গেল। তাহলে এই Q1 Q2 যখন সরল সমানুপাতে ছিল তখন কারা স্থির ছিল? স্থির ছিল তখন R স্থির ছিল, এটা ব্র্যাকেটে লিখে নেবে। আর এখানে কারা স্থির? Q1 ও Q2, এরা দুজন স্থির। ঠিক আছে, এবার দেখো, এবার এই দুটো সমীকরণকে যদি মার্জ করা যায়,
এই দুটো সমীকরণকে আমি মার্জ করে দিচ্ছি। তার মানে মার্জ করে দিলে আমি কি পাবো, এটা পাবো তো এফ প্রপোর্শনাল Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা পাবো। এবার দেখো তো নেক্সট লাইন আমি এটা লিখতে পারি এফ সমান, কারণ প্রপোর্শনাল উঠে গেলে একটা কনস্ট্যান্ট চলে আসে, সেটা ধরলাম কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এই এই যে ইকুয়েশনটা পেলাম আমরা, দেখো এই যে ইকুয়েশনটা, আরটাকে একটু ইয়ে করে দাও, এইটা হয়ে গেল আমাদের মেন হচ্ছে কুলম্বের সূত্র, ঠিক আছে। এরপরে দেখো আমরা এই যে কেটা হচ্ছে কুলম্বের সূত্রের কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি, তাই তো। এবার এই কেটা সম্পর্কে আমরা একটু জানবো, যে কে এর যে মাধ্যম এবং একক, যে মাধ্যমের ওপর কিন্তু কে এর মান পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমি আরেকটা স্লাইড নিয়ে নিই। তো যদি এখানে কি হয় যে সিজিএস পদ্ধতিতে আধান দুটি যদি শূন্য স্থানে থাকে, ঠিক আছে, তখন সিজিএস পদ্ধতিতে শূন্য স্থানে থাকলে আধান দুটি কিসে না শূন্য স্থানে, শূন্য স্থানে, ঠিক আছে। এটা একটু তোমরা দেখবে সিজিএস এ কি হবে, কে এর মান হচ্ছে 1, ঠিক আছে, কে এর মান হয়ে যাবে 1, ঠিক আছে। তাহলে ওই ইকুয়েশনটা কিরম লিখতে পারি আমি, ওই ইকুয়েশনটা আমি কি দেখেছিলাম, দেখো এখানে ছিল যে এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা পেয়েছিলাম, মানে এই যে এটা, তাই তো। তো এইবার দেখো আমি ওই স্লাইডে চলে যাচ্ছি। তো শূন্য স্থানে সিজিএস এ কে এর মান যদি 1 হয়ে থাকে, তাহলে আমি ইকুয়েশনটা এরকম বলতে পারি, এফ ইকুয়ালস টু কে এর মান 1 যদি হয়ে যায় Q1 Q2 বাই আর স্কোয়ার, এইটা হবে এফ এর মান, ঠিক আছে। এবার দেখো এখানে আরেকটা জিনিস যেটা আমার ওই তড়িৎ আধানের সময় বলে দেওয়া উচিত ছিল, যে এই যে তড়িৎ আধান দুটো রয়েছে Q1 Q2, এই ক্ষেত্রে সিজিএস এ তড়িৎ আধানে আমি একদম ফার্স্ট স্লাইডে আমি বলে দিচ্ছি, যে তড়িৎ আধানের সিজিএস এ একক হচ্ছে, প্রথমে বলি এসআই তে একক কি, এসআই তে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব বা সি, ক্যাপিটাল সি, ঠিক আছে। আর সিজিএস এ হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ বলা হয়ে থাকে, স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। তো এই জিনিস দুটো তোমরা একটু দেখে নেবে। বেশ, এরপরে আমি আবার ওই স্লাইডে ফিরে যাচ্ছি। তো দেখো এখানে এফ ইকুয়ালস টু Q1 Q2 বাই আর স্কোয়ার পেলাম। এইবার তাহলে দেখো যদি বলছে এই Q1 এবং Q2 এর মান যদি সমান হয়ে যায়, মানে Q1 Q2 যদি কিউ হয়ে যায়, দুটোই যদি কিউ হয়ে যায়, তাই তো, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আর যদি হয়ে যায় 1 সেন্টিমিটার, ঠিক আছে, এবং বল যেটা এফ সেটা যদি হয়ে যায় 1 ডাইন হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিউ এর মান হয়ে যাবে কিন্তু +-1, এটা একটু দেখে নেবে। তাহলে কিউ এর মান তোমরা এখানে মান মানে ভ্যালু গুলো পুট করলে পেয়ে যাবে যে কিউ এর মান +-1 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে সিজিএস আমরা কি দেখলাম, যে আধানের একক হচ্ছে ইএসইউ। তাহলে যদি বলে এক ইএসইউ মানে কি, তাহলে বলতে হবে যে শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে সমমানের দুটি বিন্দু আধান 1 সেন্টিমিটার ব্যবধানে পরস্পরের ওপর এক ডাইন বিকর্ষণ বল যদি প্রয়োগ করে, যেহেতু সম আধান তাই বিকর্ষণ বল প্রয়োগ করবে, তাহলে প্রত্যেকটি আধানের সিজিএস পদ্ধতিতে একক আধান বা 1 ইএসইউ আধান বা 1 স্ট্যাট কুলম্ব বলা হয়ে থাকবে, ঠিক আছে। এইটুকু বোঝানো ছিল সিজিএস এ। এবার দেখো এসআই এর ক্ষেত্রে কি হয়, এসআই তে কি হয় যে শূন্য মাধ্যমে বা
শূন্য স্থানে এসআই তে কে এর একটা নির্দিষ্ট মান আছে। এটা একটু তোমরা দেখবে। এসআই তে কে এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁹9। এবার এর যে এককটা, ঠিক আছে, এই বলের যে এককটা সেটা তোমাদের খুব ভালো করে নোটিস করতে হবে। এটা আমি এখন ফাঁকা রাখলাম, আগে বলের এককটা বলে দিই। সরি, এখানে বলের একক বলছি, কে এর এককটা কি হবে তো সেটা দেখো। তো আমরা কি পেয়েছিলাম, F equals to Q1 Q2, মানে এখানে কে ছিল কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা পেয়েছিলাম। তো এখান থেকে কে এর মান যদি বার করতে হয় তাহলে কি পাবো, F আর স্কোয়ার Q1 Q2। এই Q1 Q2 এ তো সমজাতীয় আধান হয়ে যাচ্ছে, এবং এখান থেকে তাহলে দেখো এর একক যখন লিখবো তাহলে কি পাবো, বলের একক কি এসআই তে, নিউটন। আচ্ছা, আর স্কোয়ার রয়েছে তাহলে দূরত্বের একক মিটার এসআই তে, তাই স্কোয়ার রয়েছে মিটার স্কোয়ার। আর রয়েছে Q1 Q2, আধানের এসআই একক কি, আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, তাই তো, কুলম্ব। তাহলে এখানে আধান যে দুটো রয়েছে, দুটো আধান রয়েছে, তার মানে কুলম্ব নিচে হয়ে যাচ্ছে স্কোয়ার, তাহলে ওপরে চলে আসলে হয়ে যাচ্ছে কুলম্ব টু দি পাওয়ার -2। এইটা হয়ে যাচ্ছে এর একক, এখানে হয়ে যাবে 9 ইন্টু 10⁹9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। ঠিক আছে, তো এটা হচ্ছে এসআই তে কে এর মান, বোঝা গেল। এবার এখানেও ওই যদি এই ইকুয়েশনে আমরা যদি মানটা বসাই, যে তাহলে এবার দেখো এই যে এবার বলের মানটা কি পাবো আমরা, এই যে F equals to K into Q1 Q2 by R square রয়েছে, এখানে K এর মানটা আমাদের যদি আমি দেখো কি, এখানে যদি আমি K এর মানটা বসিয়ে দিই, এবং Q1 Q2 হচ্ছে সমজাতীয় আধান হয়ে যাবে, এবং R স্কোয়ার যেটা সেটা হয়ে যাচ্ছে, R হয়ে যাচ্ছে 1 মিটার যদি বসাই, তাহলে এখানে ফোর্সের একটা মান পেয়ে যাব। ঠিক আছে, তো ওই ফোর্সের মানটা হয়ে যাবে, তো 1 যদি ধরায় 1 মিটার, তো ফোর্সের মানটা হয়ে যাবে এইটা 9 ইন্টু 10⁹9 নিউটন, তাই তো। এরপরে তাহলে এখান থেকে আমরা কিউ এর মান কি পেয়ে যাব, ওই ভ্যালুটা যদি বসিয়ে দিই, কিউ এর মান কি পাবো, কিউ এর মান এখান থেকেও আমরা পাবো কিন্তু ওই যেটা আগে পেলাম +-1। ঠিক আছে, তো এইটা কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু সেম হয়ে যাচ্ছে, কিউ এর মান +-1, মানে দুটো অপোজিট চার্জ আমরা পেয়ে যাচ্ছি। এইবার দেখো এই যেটা একটা সম্পর্ক রয়েছে, এটা আমি একটু মুছে দিচ্ছি। এবার দেখো আমি হচ্ছে এখানে একটা সম্পর্ক বলবো যে কুলম্ব, 1 কুলম্ব সমান কত ইএসইউ, এটা খুব ইম্পর্টেন্ট। 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹9, 3 ইন্টু 10⁹9 ইএসইউ। ঠিক আছে, এই সম্পর্কটা তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে, নিউমেরিক্যাল প্রবলেমের সময় কিন্তু খুব দরকার হয়। বেশ, এরপর তাহলে আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কি। তো দেখো তড়িৎ ক্ষেত্রটা কি, প্রথমে তোমরা এই ছবিটা একটু খেয়াল করবে। ছবিটা দেখো এখানে, আচ্ছা ছবিটা বলার আগে আমি একটু পড়ে নিই যে কি বলছে। একটি আধানকে, যেমন কিউ প্লাস কিউ আধান, কোন স্থানে রাখলে সেই আধানটি তার চারপাশে এমন একটি ক্ষেত্র বা অঞ্চল তৈরি করে যেখানে অন্য কোনো আধানকে রাখলে সেই আধানটি একটি তড়িৎ বল অনুভব করে, এটি হচ্ছে
তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখো এই যে প্লাস কিউ একটা আধান রাখা হয়েছে কি কোন বিন্দুতে, না ও বিন্দুতে, তাই তো। এবার এ এর চারিপাশে এমন একটা অঞ্চল তৈরি করেছে, ঠিক আছে, যেখানে অন্য কোনো আধানকে রাখলে সেই আধানটা একটি তড়িৎ বল অনুভব করবে। যেমন এই Q1 Q2 এই দুটো আধানকে রাখা হয়েছে, যার ফলে এই আধান দুটো একটা বল অনুভব করছে এই আধানের জন্য, ঠিক আছে। এইখানে যে কিউ বিন্দুটা রয়েছে, তো এই কিউ বিন্দুর চারিপাশে একটা ক্ষেত্র তৈরি করে আছে, হ্যাঁ, যার ফলে কিন্তু অন্য কোনো আধান তার উপর একটা বল অনুভব করছে। তো এই যে ক্ষেত্রটা এখানে রয়েছে, তো এইটাই হয়ে যাচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, বোঝা গেল, বা ইলেকট্রিক ফিল্ড যাকে বলা হয়। নেক্সট দেখো, নেক্সট টপিক হচ্ছে আমাদের তড়িৎ বিভব ও বিভব প্রভেদ। তো এই জিনিসটা না ওই তড়িৎ ক্ষেত্রের সাথে খুব কানেক্টেড। তাহলে দেখো কি বলছে, এই তড়িৎ বিভবটা আগে প্রথমে দেখো, তড়িৎ বিভবটা কি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম পারপাসে, তো এদের ইউনিটও আসে, তো তোমাদের সেটা ভালোভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো বলছে অসীম দূরত্ব থেকে একটি একক হবে এটা, ঠিক আছে, এটা একটু মিস্টেক রয়েছে, টাইপিং মিস্টেক, এটা হবে একক, ঠিক আছে। তো অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য, এই টার্ম গুলো খুব ভালোভাবে জানবে তোমরা, যে কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হচ্ছে। তার মানে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক বিন্দু আধানকে ওই যে তড়িৎ ক্ষেত্র বললাম যে এরিয়াটা, সেখানে নিয়ে আসতে যে কার্য করা হয় সেটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। এবার দেখো তো এই তড়িৎ বিভবটাকে এইভাবে লেখা যায় কি, দেখো আমি এখানে একটা ছোট্ট করে বলে দিই, যে তড়িৎ বিভব বলছে মানে যে কার্য করতে হচ্ছে কোনো একটা অসীম দূরত্ব থেকে ধনাত্মক তড়িৎ আধানকে আনার জন্য। তার মানে আমরা এখানে যে গাণিতিক রূপটা সেটা হবে ভি ইকুয়ালস টু ওয়ার্ক বাই এই যে আধানটা রয়েছে তড়িৎ আধান, এইটা বলা যেতে পারে। ভি হচ্ছে তড়িৎ বিভব, ডব্লিউ হচ্ছে কার্য, আর কিউ হচ্ছে আধান। এই যে এটা, ঠিক আছে। তো এবার দেখো, তো ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ পেলাম। তাহলে এই তড়িৎ বিভবের এবার মাত্রিয় সংকেত যদি লিখতে দেয় তাহলে কি হবে, একটা স্লাইড আমি অ্যাড করে নিই। তো দেখো ভি ইকুয়ালস টু আমরা কি পেলাম, ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, তাই তো। এবার দেখো এখান থেকে আমরা বলতে পারি এর মাত্রিয় সংকেত লেখার সময় ওয়ার্কের মাত্রিয় সংকেতকে আমি বারবার বলে দিয়েছি, যে ওয়ার্ক মানে হচ্ছে তার সরণ ইন্টু বল, বল ইন্টু সরণ বলা যায়। বলের মাত্রিয় সংকেত কি সেটা দেখো, এম এল টি টু দি পাওয়ার -2, আর যে দূরত্ব বা ডিসপ্লেসমেন্ট বা সরণ সেটার জন্য এল হয়, তাহলে হয় এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এটা হয়ে যাচ্ছে এই যে ওয়ার্কের মাত্রিয় সংকেত, ঠিক আছে। তো এটা আমি ইরেজ করে দিলাম, তো এটা আমি ইরেজ করে দিলাম, একটু দেখে নেবে। তাহলে এবার দেখো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 বাই কিউ এর মাত্রা কি হবে, কিউ এর মাত্রা জেনে রাখবে আইটি হয়, ঠিক আছে। মানে এটা তোমরা পরে যখন আমি তড়িৎ প্রবাহ মাত্রা পড়াবো তখন আরো ভালো করে বলে দেব, তো জেনে রাখবে আই টি হয়, ঠিক আছে। এইবার দেখো এই নিচে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পেয়ে যাব, টিটা তো হিসাব মতো নিচে রয়েছে, তাই না, টিটা উপরে চলে গেলে আর একটা -1 বেড়ে যাবে, তার মানে এটাকে বলতে পারি এম, ঠিক আছে, এল স্কয়ার আই ইনভার্স টি টু দি পাওয়ার -3, এইটা হয়ে গেল বিভব প্রভেদের মাত্রিয় সংকেত,
ঠিক আছে। আর বিভব প্রভেদের একক কি হয়ে যাবে? বিভব প্রভেদ, সরি বিভব প্রভেদ কেন বলছি আমি বারবার, তড়িৎ বিভব। এই যে ভিটা রয়েছে তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত হচ্ছে এটা, এবং তড়িৎ বিভব যেটার দ্বারা মাপা হয় সেটা হচ্ছে ভোল্ট। ঠিক আছে। এবার এর আগে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে বিভব প্রভেদ কি। বিভব প্রভেদ দেখো, বিভব প্রভেদ জিনিসটা বলছে যে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অপর বিন্দুতে, এই যে এখানে লেখা আছে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অপর বিন্দুতে ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে যেতে যে কার্য সম্পাদন করতে হয় সেটাই হচ্ছে বিভব প্রভেদ। মানে ধরো রয়েছে একটা এস বিন্দু, একটা আর বিন্দু, দুটো বিন্দু। তো একটা তড়িৎ আধানকে ধরো এস বিন্দু থেকে আর বিন্দুতে নিয়ে যেতে হবে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এই তড়িৎ ক্ষেত্রটার মধ্যে। তো এই দুই প্রান্তের যে মানে বিভবের পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে একটা আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে কার্য সম্পাদন করা হচ্ছে সেটাই হচ্ছে বিভব প্রভেদ। এই বিভব প্রভেদের সিজিএস একক হচ্ছে ইএসইউ বা স্ট্যাট ভোল্ট, আর এসআই একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, বেশ। এরপরে আমরা আজকের লাস্ট টপিকে চলে যাব, যেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তো তড়িৎ প্রবাহ মাত্রা কি, দেখো আগে তড়িৎ প্রবাহ কি সেটা আগে জানতে হবে। তড়িৎ প্রবাহ বলছে কোনো পরিবাহীর মধ্যে তড়িৎগ্রস্ত কণার প্রবাহকে, তড়িৎগ্রস্ত কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলবো। এরপরে দেখো কি বলছে, বলছে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎগ্রস্ত কণা প্রবাহিত হয় তাকেই তড়িৎ প্রবাহের পরিমাণ বা তড়িৎ প্রবাহ মাত্রা বলবো। তার মানে কি, দেখো একটা স্লাইড অ্যাড করি। বলছে তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই দিয়ে চিহ্নিত করতে পারি। তো এটা সমান কি না, একটা বলছে নির্দিষ্ট মানে একক সময়ে যে পরিমাণ তড়িৎগ্রস্ত কণা বা আধান প্রবাহিত হচ্ছে, মানে কিউ কিউ বাই টি, এটা বলতে পারি, তাই তো? এটা হচ্ছে, এটা এর গাণিতিক রূপ। এবার দেখো এখানে কি দেখবো আমরা, যে এই তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হয় সেটা একটু দেখবো। তো তড়িৎ প্রবাহ মাত্রা সমান, তার মানে কি পাচ্ছি, আই সমান, তাহলে আই সমান আমরা কি পাচ্ছি, দেখো আধানের একক কি কুলম, আর সময়ের একক সেকেন্ড, তাই তো? কুলম বাই সেকেন্ড এটাকে বলা হয় অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হয়ে গেল, অ্যাম্পিয়ার। তার মানে 1 অ্যাম্পিয়ার সমান বলা যেতে পারে 1 কুলম্ব ইনটু এই 1 কুলম্ব বাই 1 সেকেন্ড, তাই তো? কুলম্ব বাই সেকেন্ড এটাও আমরা বলতে পারি। তো এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে নোট করে নেবে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস, এই যে এখানে বলছে এই লাস্টের পয়েন্টগুলো একটু পড়িয়ে দিই, দেখে নেবে। বলছে ধাতব পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলি হলো তড়িতের বাহক। ঠিক আছে, ধাতব পরিবাহী যেটা থাকে সেটার মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো হচ্ছে তড়িতের বাহক। তড়িৎ প্রবাহের অভিমুখ বলতে ধনাত্মক আধানের গতির অভিমুখকে বোঝায়। ঠিক আছে, তাই এটা এটা টাইপিং মিস্টেক রয়েছে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে হবে ধাতব ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ হলো মুক্ত ইলেকট্রনের গতির বিপরীতে, গতির বিপরীত অভিমুখে হবে। ঠিক আছে, এটা দেখো তার মানে কি বলছে যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ মুক্ত ইলেকট্রনের গতির বিপরীত অভিমুখে। মানে নরমালি কি হয়, মুক্ত ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক কণার স্রোত, তাই তো? কিন্তু যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে ধনাত্মক আধানের গতির অভিমুখকে বোঝাচ্ছে। তার মানে মুক্ত ইলেকট্রনের বিপরীত অভিমুখে কিন্তু তড়িৎ প্রবাহিত হয়। এটা কিন্তু অনেক সময় কোশ্চেনেও দিয়ে দিতে পারে। তো আজকে যেগুলো আমি আলোচনা করলাম তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। ঠিক আছে, এখান থেকেও কিন্তু অনেক নিউমেরিক্যালস দেয়, তো খুব ভালোভাবে রেডি করো। নেক্সট দিন তো মানে প্রচন্ড ইম্পর্টেন্ট টপিক গুলো থাকবে, তার মধ্যে থাকবে ওহমের সূত্র, খুব ইম্পর্টেন্ট, তো তোমরা কেউ মিস করবে না ক্লাস একদমই।
তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কেমন কি লাগলো, কতটা বুঝতে পারলে, কোথায় প্রবলেম রয়েছে। আমি অবশ্যই সেগুলো আবার সলভ করাবো। তো আজকের ক্লাসটা এটুকুই থাকলো।